আসসালামু আলাইকুম। এক ব্রহ্মরাক্ষস মুঞ্জিয়া, যাকে বেঁধে রাখা হয়েছিল একটি বটগাছের সাথে, কিন্তু নিজের এক বংশধরের কারণে সে মুক্ত হয়ে যায়। আর এরপর ভর করে ওই বংশধরেরই উপর। তার একটাই ইচ্ছা, আর সেটা হলো মুন্নিকে বিয়ে করা, যাকে সে ছোটবেলায় ভালোবাসত। এখন ছোটবেলার ভালোবাসা মুন্নিকে খুঁজে পেতে মুঞ্জিয়া কি করতে চলেছে তাই জানবো আজকের এই গল্পে, যার নাম মুঞ্জিয়া। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ছোট্ট ব্রহ্মরাক্ষসের গল্প। গল্পের শুরুতে আমরা ইন্ডিয়ার কনকান নামক একটি গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে এক বাচ্চা ছেলেকে তার মা শাসন করছিল। ছেলেটি মূলত তার থেকে বয়সে 7 বছর বড় মুন্নির প্রেমে পড়েছিল। এমনকি সে তো মুন্নিকে বিয়ে পর্যন্ত করতে চাইছিল। শুধুমাত্র তাই নয়, মুন্নির বিয়ে অন্য আরেকজনের সাথে ঠিক হওয়ার পর মুন্নির ওই হবু হাজবেন্ডের খাবারে সে ইঁদুর মারার ঔষধ পর্যন্ত মিশিয়েছিল। যদিও সৌভাগ্যবশত লোকটি বেঁচে গিয়েছে আর আজ মুন্নির সাগাই। কিন্তু এরপরও ছেলেটি, যার নাম ছিল গটিয়া, সে কোনোভাবেই থামার পাত্র ছিল না, যে কারণে তার মা তাকে মেরে মুন্ডান করতে নিয়ে যায়। ব্রাহ্মণ গোষ্ঠীতে ছেলেবেলাতেই মুন্ডান করা অনেক বিশেষ একটি প্রথা। তাই তো এখানে গটিয়ার মুন্ডান করানোর পর একটা পূজা করা হয়। ওই সময় সামনের বাড়িতে মুন্নির বিয়ে হচ্ছিল, যে জিনিসটা দূর থেকে দেখে গটিয়া রাগে কটমট করতে থাকে। এই ঘটনার কয়েকদিন পর এক রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যখন ওই গ্রামে একটি বিশেষ পূজার অনুষ্ঠান চলছিল। গটিয়া তার বোন গীতাকে নিয়ে ওই পূজার অনুষ্ঠান দেখতে গিয়েছিল। এখানে নাচতে নাচতে একজন লোক তার সামনে আসলে সে তাকে ভয় দেখায়। আসলে ছোট হলেও গটিয়ার মনে ছিল না বিন্দু মাত্র ভয়। তাই তো সে ওই রাতেই তার বোনকে নিয়ে রওনা হয় চিটুকুয়ারির উদ্দেশ্যে। চিটুকুয়ারি হচ্ছে একটা দ্বীপের মতো স্থান, যেটা তাদের গ্রামের সাথেই কানেক্টেড। সেখানে কেউই থাকে না। রাতের বেলা সেখানে বড়রা যেতে পর্যন্ত ভয় পায়। তাই তো গীতাও সেখানে ভয়ে যেতে চাইছিল না, কিন্তু গটিয়া তার উপর ভরসা রাখতে বলে এবং নিজের সাথে করে বোনকে নিয়ে চলে যায় চিটুকুয়ারিতে। সেখানে একটা বড় বটগাছের নিচে একটি মূর্তি ছিল, যেখানে আগুন জ্বালিয়ে সে পূজা করতে শুরু করে দেয়। পূজা তো নয়, এটা ছিল একটি কালো জাদুর রিচুয়াল, যেটা সে করছিল শুধুমাত্র মুন্নিকে পাওয়ার জন্য। সে একটি বই দেখে দেখে কালো জাদু করছিল, যা দেখে গীতা বলে যে তার মনে হয় না এই সকল জিনিস সত্যিই কাজ করে। তবে গটিয়ার তো পূর্ণ বিশ্বাস ছিল। এখন এই কালো জাদুর জন্য তার কিছু ইউরিনের দরকার ছিল, যেটা আনতে সে চলে গেলে গীতা সেখানে একেবারেই একা হয়ে যায়। ফলে সে আস্তে আস্তে ভয় পেতে শুরু করে এবং তার ভাইকে ডাকতে থাকে। এমন সময় তার ভাই এসে তার উপরই হামলা করে, যা দেখে গীতা একেবারেই হতবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে সে কি করছে। উত্তরে গটিয়া জানায় যে সে কালো জাদুর জন্য নরবলি দিচ্ছে। তখন গীতা বলে সে তো নারী, যা শুনে গটিয়া প্রথমে একটু কনফিউজড হয়ে যায়। পরবর্তীতে সে বলে যে নারীও চলবে, এছাড়া সে মুন্নির জন্য যে কোনো কিছু করতে রাজি আছে। একথা বলেই সে গীতার উপর আবারও হামলে পড়ে। গীতা এখানে আপ্রাণ চেষ্টা করছিল নিজের জীবন বাঁচানোর। সে হাতের কাছে কিছু লাল সিঁদুর পায় এবং সেটা মেরে দেয় গটিয়ার চোখে, যার ফলে গটিয়া কিছুই দেখতে পারছিল না। তবুও সে থামে না এবং গীতার উপর আক্রমণ করতে গিয়ে নিজেই হোঁচট খেয়ে পড়ে যায়, যার ফলে তার মাথা গিয়ে লাগে ওই গাছের গোড়ায় থাকা মূর্তির সাথে। তার মাথা ফেটে যায়। কিছু সময়ের মধ্যে তার বাবা মা সহ গ্রামবাসীরা সেখানে চলে আসে। গটিয়া তখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়ও তার মুখে একটাই নাম ছিল, আর সেটা হলো মুন্নি। এখন গটিয়া মারা যাওয়ার পর তাকে হিন্দু ধর্ম মোতাবেক পোড়ানো হয়, আর এরপর তার ছাই নিয়ে গিয়ে ওই গাছের গোড়ায় পুঁতে দেওয়া হয়, যে গাছের গোড়ায় তার মৃত্যু হয়েছিল। তার অস্থিকে কেন পানিতে না ভাসিয়ে এখানে পুঁতে দেওয়া হচ্ছে, এই ব্যাপারে জিজ্ঞাসা করে গটিয়ার মা। তখন পাশে থাকা একজন লোক জানায়, ব্রাহ্মণ ছেলের মুন্ডানের 10 দিনের মধ্যে যদি তার মৃত্যু হয়, তাহলে তাকে এইভাবে গাছের গোড়ায় পুঁতে গাছের সাথে বেঁধে রাখতে হয়। তা না হলে তার আত্মা যদি জাগ্রত হয়, তাহলে সেই আত্মা কোনো সাধারণ আত্মা থাকে না, বরং সেটা পরিণত হয় ব্রহ্ম রাক্ষসে, যে রাক্ষসের নাম মুঞ্জিয়া। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা বর্তমান সময়ের দৃশ্য দেখতে পাই, যেখানে গটিয়ার থেকে একদমই উল্টো, অর্থাৎ অত্যন্ত ভীতু একজন ছেলে বিট্টুকে আমরা দেখতে পাই, যে কিনা কুকুরকে প্রচন্ড ভয় পেত। বিট্টু মূলত তার মায়ের সাথে তার পার্লারে কাজ করত। তবে সে অনেকদিন ধরে চাইছিল কসমেটোলজি পড়ার জন্য বাইরে যেতে, তবে তার মা তো তাকে কোথাও যেতে দিতে রাজিই হতো না। বিট্টু এখানে তার মা এবং দাদির সাথে থাকত।
দাদির হাতের পুরি পরাটা ছিল তার সব থেকে পছন্দের। সে যখন তার দাদিকে জানায় যে তার অ্যাডমিশন হয়ে গিয়েছে, তখন তার দাদি বলে সে পাম্মিকে রাজি করিয়ে নিবে, অর্থাৎ বিট্টুর মাকে। বিট্টু যেন সেখানে পড়তে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। তবে বিট্টু কিছুতেই তার মায়ের মনে কষ্ট দিয়ে কোথাও যেতে চাইছিল না। যে কথা শুনে তার দাদির বিট্টুর বাবার কথা মনে পড়ে যায়। সেও এরকমই একজন মানুষ ছিল। বাবার কথা তুলতেই বিট্টু তার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তবে তার দাদি এবং মা তার বাবার ব্যাপারে খুব একটা কিছু বিট্টুকে বলতে চাইতো না। বিট্টু খাবার খাচ্ছিল, তখনই সেখানে তার মা আসে এবং খাবার খেতে বসে। খাবার খেতে খেতে পাম্মি জানায় যে বেলা এসেছে, যে কিনা বিট্টুর সাথে দেখা করতে চাইছে। বেলার কথা শোনা মাত্রই বিট্টুর মুখে যেন একটা অদ্ভুত হাসি দেখা যায়। তবে যখনই তার মা জানায় যে বেলার সাথে তার বিদেশি বন্ধু এসেছে, তখন বিট্টুর মুখের হাসি যেন অদৃশ্য হয়ে যায়। সে সেখান থেকে রাগ করে উঠে বাইরে চলে আসে এবং বেলাকে বাইরে দেখে দ্রুত বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। এমন সময় পেছন থেকে বেলা তাকে ডাক দেয়। বেলার গলা শোনা মাত্রই বিট্টু তার কল্পনায় চিটুক বাড়ির ওই গাছকে দেখতে পায়। সেই সাথে কারোর একটা গর্জন শোনা যায়। সে যেন কল্পনায় হারিয়ে গিয়েছিল। সামনে দাঁড়িয়ে বেলা ডাকার পরও সে যেন ডাক শুনতে পারছিল না। পরবর্তীতে হুঁশ ফেরার পর বেলার সাথে সে কথা বলে, যেখানে বেলার বিদেশি বয়ফ্রেন্ড কুবাও উপস্থিত ছিল। এখানে তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি যে বেলা এবং বিট্টু ছোটবেলার বন্ধু। তারা দুজন ছোটবেলা থেকেই সব সময় একসাথে থাকতো। তারা কথা বলছিল, এমন সময় সেখানে বিট্টুর দাদি চলে আসে এবং বেলা তাকে জানায় যে সে আগামীকালই নিজের একটি জুম্বা স্টুডিও ওপেন করতে চলেছে। এ কারণেই মূলত সে তাদেরকে ইনভাইট করার জন্য এখানে এসেছে। বেলা যখন এসব কথায় ব্যস্ত ছিল, তখন বিট্টু মাথায় হেলমেট পরে বাইক না নিয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়, কেননা সে কিছুতেই বেলার মুখোমুখি হতে চাইছিল না। মূলত বিট্টু বেলাকে পছন্দ করত, যে ব্যাপারটা সে এখনো পর্যন্ত বেলাকে বলতে পারেনি। এদিকে বেলার ছিল বয়ফ্রেন্ড, যে কারণে সে চাইছিল না যে সে নিজের অনুভূতির ব্যাপারে বেলাকে বলুক এবং তার আর বেলার বন্ধুত্ব নষ্ট হয়ে যাক। সে নিজের অনুভূতির ব্যাপারে বেলাকে না বলতে পারলেও তার বেস্ট ফ্রেন্ড সুগি এবং তার দাদি কিন্তু এই ব্যাপারে জানতো। তাই তো সেদিনই সে সুগির সাথে দেখা করে। সুগি একজন ভিডিও এডিটর ছিল, তাই সে সুগিকে বলে সে যেন বেলার জুম্বা ক্লাসের একটি প্রমোশনাল ভিডিও বানিয়ে দেয়, যার টাকা সে অ্যাডভান্স সুগিকে দিয়ে দেয়। এখানে সুগির সাথে কথা বলার সময় বিট্টুকে তার চাচাতো বোন রুকু কল করে। খুব দ্রুতই রুকুর এঙ্গেজমেন্ট হতে চলেছে, তাই সে বিট্টুকে গ্রামে যাওয়ার জন্য অনুরোধ করছিল। বিট্টু এখানে বলে যে তার মা এবং দাদিকে সে জানাবে। এখানে সুগিও রুকুর সাথে কথা বলতে চাইছিল, কারণ সে অনেক আগে থেকে রুকুকে পছন্দ করে। এখন তো রুকুর এঙ্গেজমেন্টও ঠিক হয়ে গিয়েছে, তবুও এখনো পর্যন্ত বিট্টু তার সাথে সুগির পরিচয় করিয়ে দেয়নি। যাক, এখন দুই বন্ধু মিলে চলে যায় বেলার স্টুডিওতে। সেখানে গিয়ে তারা ভিডিও করতে থাকে। বেলার স্টুডিওর নাম রাখা হয়েছিল কুবেলা, অর্থাৎ কুবা এবং বেলার নাম মিলে এই নামটি রাখা হয়েছিল, যেটা জানার পর আমাদের বেচারা বিট্টুর মন আরো একবার ভেঙে যায়। এখানে বেলা সুগিকে ধন্যবাদ জানায় তার ভিডিওটি ফ্রিতে বানিয়ে দেওয়ার জন্য, যা শুনে সুগি বুঝতে পারে যে বিট্টু আরো একবার বেলার প্রেমে নিজের টাকা খরচ করেছে, আর এই ব্যাপারটা সে বেলাকে জানতে পর্যন্ত দেয়নি। এখানে সুযোগ বুঝে বেলা বিট্টুকে কথা বলার জন্য একপাশে নিয়ে যায়, যা দেখে বিট্টু তো ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু বেলা মূলত তার কাছে জানতে চাইছিল যে কোবা বেলার জন্য ঠিক হবে কিনা। বিট্টু তাকে খুব ভালোভাবে চেনে, তাই সে বিট্টুর কাছ থেকে মতামত জানতে চায়। তবে বিট্টু কোনো উত্তর দেওয়ার আগেই কোবা সেখানে আসে এবং গান বাজিয়ে বেলাকে বিয়ের জন্য প্রপোজ করে, যা দেখে বিট্টুর সাথে সাথে বেলা নিজেও হতবাক হয়ে যায়। নিজের চোখের সামনে বেলা এবং কোবাকে ডান্স করতে দেখে বিট্টু যেন আবারও কিছু হয়ে যায়। সে আবারও চিটুক বাড়ির ওই জঙ্গল এবং গাছ দেখতে পায়, সেই সাথে ভয়ানক ওই কণ্ঠ শুনতে পায়। এটা এক দুইবার নয়, বিট্টুর সাথে প্রায় ঘটে থাকে। যেমন আগামী দিন সে যখন বাসে করে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তখনও তার সাথে একই ঘটনা ঘটে। সে ওই জঙ্গল এবং গাছ দেখতে পায়। এখানে তারা গ্রামে যাচ্ছিল ঠিকই, কিন্তু পাম্মি মন থেকে কখনোই গ্রামে যেতে চায়নি। একে তো তার একমাত্র দেবর অর্থাৎ রুকুর বাবা বালুর সাথে সম্পর্ক ভালো না, এর উপর আবার গ্রামে গতবার কিছু একটা ঘটেছিল, যে ব্যাপারে তারা বিট্টুর সামনে কথা পর্যন্ত বলতে চায় না। এখন গ্রামে পৌঁছানোর পর রুকু তাদেরকে রিসিভ করতে আসে, যদিও তাদের আসাতে বালু খুব একটা খুশি ছিল না।
সে এখানে সমানে খোঁচা মেরে মেরে পাম্মির সাথে কথা বলছিল। তার এই মুড দেখে বিট্টু এবং রুকু যে বাইরে ঘুরতে যাবে সেটা পর্যন্ত বলতে সাহস পাচ্ছিল না। এখানে তাদের দাদি আগে পাম্মিকে কাজের বাহানায় ভেতরে পাঠিয়ে দেয়। এরপর বালু যখন বিট্টুকে উল্টোপাল্টা কথা বলতে থাকে তখন সে বালুকে চুপ করিয়ে বিট্টু এবং রুকুকে বাইরে ঘুরতে পাঠিয়ে দেয়। তারা দুজন সমুদ্রের তীরে অনেকক্ষণ যাবৎ ঘুরে বেড়ায়। তবে দূর থেকে চাটুকবাড়ি দেখা মাত্রই বিট্টু যেন আবারও কল্পনার জগতে হারিয়ে যায়। সেখানে সে নিজের বাবাকে দেখতে পায় যে কিনা চাটুকবাড়ি থেকে পালিয়ে বাঁচছিল। সেই ব্যাপারে রুকুকে জিজ্ঞাসা করে যে রুকু তার বাবার ব্যাপারে কোনো কিছু জানে কিনা। তবে রুকু এই ব্যাপারে কিছু জানতো না। সে বিট্টুকে বলে সন্ধ্যা নেমে আসছে, এই মুহূর্তে চাটুকবাড়ির আশেপাশে থাকা উচিত হবে না, তাই তারা বাড়িতে ফিরে আসে। বাড়িতে তখন বালু চেষ্টা করছিল চাটুকবাড়ি বিক্রি করে দেওয়ার জন্য তার মাকে রাজি করাতে, কিন্তু কোনো এক ভয়ে সে কিছুতেই রাজি হচ্ছিল না। তখন বালু বলে ওঠে যে তার বড় ছেলে যদি চাইতো তাহলে তো সে রাজি হয়ে যেত। চিটুকবাড়ি বিক্রি করার পরিকল্পনা তো তার বড় ছেলে অর্থাৎ বিট্টুর বাবারই ছিল। সেই মূলত পাম্মির পার্লারের জন্য চিটুকবাড়ি বিক্রি করতে চাইছিল। এমন সময় সেখানে বিট্টু এবং রুকু চলে আসে। বিট্টুকে দেখে পাম্মি তাকে থামানোর চেষ্টা করে, তবে বালু চুপ হয় না। সে বলতে থাকে যে সে হাজারবার নিষেধ করেছিল বিট্টুর বাবাকে একা একা চিটুকবাড়ি না যাওয়ার জন্য, কিন্তু গ্রামবাসী কেউ না যাওয়ায় সে একাই চলে গিয়েছিল ওই গাছটিকে পুড়িয়ে দিতে, যাতে করে চিটুকবাড়ির অভিশাপ মুক্ত হয় এবং সে চিটুকবাড়ি বিক্রি করতে পারে। ওই দিনই সে পা পিছলে সমুদ্রে পড়ে গিয়েছিল এবং সেখানেই মারা গিয়েছিল। নিজের বাবার মৃত্যুর ব্যাপারে প্রথমবার জানার পর বিট্টুর চোখে পানি চলে আসে। তবে বালু এতেই থামে না। সে বিট্টুর বাবাকে আজে বাজে কথা বলতে থাকে, যার ফলে বিট্টু রেগে যায়। তাদের এই হাতাহাতির মাঝখানে চলে আসে পাম্মি। ফলে বিট্টু রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে যায়। সকলে তাকে আটকানোর অনেক চেষ্টা করে, তবে সে কারো কথাই শোনে না এবং বাইক নিয়ে সরাসরি চলে যায় চিটুকবাড়িতে। চিটুকবাড়ি ঘিরে রাখা দেওয়ালের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই নিজের সামনে সে ওই গাছটিকে দেখতে পায়। গাছের উপর ডালের আড়ালে কেউ একটা যেন তাকে দেখছিল। বিট্টুও দেখার চেষ্টা করে যে সেখানে কি নড়ছে। এমন সময় তার সামনে ভয়ঙ্কর কিছু একটা চলে আসে এবং তার উপর হামলে পড়ে। এদিকে পুরো গ্রাম দিয়ে পাম্মি খুঁজে বেড়াচ্ছিল তার ছেলেকে। এদিকে বাড়িতে বিট্টুর দাদি এবং চাচা মিলে আশেপাশে খোঁজখবর নিচ্ছিল। এমন সময় একজন লোকের মাধ্যমে বালু জানতে পারে যে তার মোটরসাইকেল চিটুকবাড়ির আশেপাশে দেখা গিয়েছে। যা শুনে সে বিট্টুকে বাঁচানোর কথা তো দূরের কথা, বরং সে ওই লোকটিকে লোভ দেখাতে থাকে যাতে করে সে অন্তত পক্ষে মোটরসাইকেলটি তার কাছে এনে দেয়। তার মা তাকে বিট্টুকে বাঁচানোর কথা বললে সে জানায় এই রাতের বেলা চিটুকবাড়িতে কেউ যেতে রাজি হবে না, তাই সে এই ব্যাপারে কিছু করতে পারবে না। ফলে বিট্টুর দাদি এবার ঠিক করে নেয় যে সে নিজেই যাবে বিট্টুকে বাঁচাতে। সে এখানে তার মায়ের সিন্দুকটি খোলে এবং সেখান থেকে কিছু ছবি বের করে, যা দেখে আমরা বুঝতে পারি যে বিট্টুর দাদিই মূলত সেই ছোট্ট গীতা, অর্থাৎ গটিয়ার সেই বোন যাকে নরবলি দিতে সে চিটুকবাড়িতে নিয়ে গিয়েছিল। এত বছর পর গীতা আবারও চিটুকবাড়িতে ফিরে যেতে চলেছিল শুধুমাত্র নিজের বংশধর অর্থাৎ নিজের নাতিকে বাঁচাতে। সে নিজের সাথে সিন্দুকের মধ্য থেকে কিছু একটা নিয়ে এসেছিল, আর এরপর সে গিয়ে পৌঁছায় ওই গাছের সামনে। সেখানে পৌঁছাতেই গটিয়ার আত্মা, যে কিনা এখন ব্রহ্ম রাক্ষস হয়ে গিয়েছে অর্থাৎ মুঞ্জিয়া, তার সামনে আসে। মুঞ্জিয়া এখানে গীতাকে দেখা মাত্রই চিনে ফেলে। গীতা যখন বিট্টুর ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সে বিট্টুকে গাছের ভেতর থেকে বের করে। তাকে মূলত ওই গাছের শেকড় দিয়ে আটকে রেখেছিল মুঞ্জিয়া। মুঞ্জিয়া এটা জেনে খুশি হয়ে যায় যে বিট্টু তারই বংশের ছেলে, যার মানে হলো সে বিট্টুর মাধ্যমে এখান থেকে মুক্তি পেতে পারে। একথা শোনা মাত্রই গীতা তার হাতে থাকা কাপড়ের মধ্য থেকে একটি ছড়ি বের করে। এই ছড়ি অর্থাৎ লাঠি দিয়েই গটিয়ার মা তাকে ছোটবেলায় মারত, যে কারণে ব্রহ্মরাক্ষস হওয়ার পরও গটিয়া এই লাঠিটিকে ভীষণ ভয় পেত। এই লাঠিরই ভয় দেখিয়ে গীতা বিট্টুকে ছাড়িয়ে নিতে শুরু করে। তখন গাছের উপর থেকে মুঞ্জিয়া তার দিকে এগোতে থাকে এবং বলতে থাকে সে একটি ব্রহ্মরাক্ষস। তখন গীতা তার উপর ছড়ি দিয়ে আঘাত করে বলে যে সে কোনো ব্রহ্মরাক্ষস নয়, বরং 1.5 ফুটের একটা বাচ্চা। ছড়ির আঘাতে ভয়ে সেখান থেকে মুঞ্জিয়া চলে যায়। এতে করে বিট্টু মুক্ত হয়ে যায় এবং বিট্টুকে নিয়ে গীতা সেখান থেকে রওনা দিতে শুরু করে। এমন সময় মুঞ্জিয়া সেখানে এসে বিট্টুর পিঠে হাত রাখে, যা দেখে গীতা তাকে আঘাত করলে সে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর বিট্টুকে নিয়ে চিটুকবাড়ি থেকে বেরিয়ে আসে গীতা। এখানে বিট্টু জানতে চায় এটা কি ছিল। উত্তরে গীতা জানায় এটা ছিল একটি মুঞ্জিয়া। গটিয়া, যে কিনা গীতার ভাই ছিল, তার মৃত্যুর পরই সেই মুঞ্জিয়ায় পরিণত হয়েছে। বিট্টু জানায় সে ছোটবেলা থেকেই এই মুঞ্জিয়ার স্বপ্ন দেখত।
দেখত, যা শুনে গীতা বলে যে তার বাবাও দেখত। এতদিন পর্যন্ত তারা তার কাছ থেকে তার বাবার কথা এজন্যই গোপন রেখেছে, যাতে করে বিট্টু কখনোই বাবার ব্যাপারে জানার জন্য চিটুক বাড়িতে না যায় এবং সেখানে গিয়ে তার বাবার মতোই মুঞ্জিয়ার শিকার না হয়। তবে এখন আর চিন্তার কিছু নেই, কারণ মুঞ্জিয়া ওই গাছের সাথে বাঁধা, এখানে সে আসতে পারবে না। এছাড়া তার দাদি প্রমিসও করে যে সে যতদিন বেঁচে আছে সে বিট্টুর কিছুই হতে দিবে না। একথা শুনে বিট্টু তার দাদিকে জড়িয়ে ধরে, আর এরপর হঠাৎই তার পিঠে যন্ত্রণা হতে শুরু করে। মুঞ্জিয়া যেখানে হাত রেখেছিল সেই স্থানটিতে দাগ হয়ে গিয়েছিল এবং সেখানেই তার যন্ত্রণা হচ্ছিল, যা দেখে গীতা ওই ছড়িটি বের করে নেয়। তবে সে কিছু বুঝে ওঠার আগেই বা কিছু করতে পারার আগেই মুঞ্জিয়া তার পেছনে চলে আসে এবং তার ঘাড় মোটকে তাকে সেখানেই মেরে ফেলে। আর এরপর মুঞ্জিয়া হামলে পড়ে বিট্টুর উপর। বিট্টুর জ্ঞান ফেরে হসপিটালে। জ্ঞান ফেরার পর প্রথমেই সে তার দাদির কথা জানতে চায়। উত্তরে তার মা এবং রুকু জানায় যে তাদের দাদির মৃতদেহ আজ সকালেই সমুদ্রে পাওয়া গিয়েছে। ওই দিনই তার দাদির চিতার আয়োজন করা হয়, যেখানে বিট্টু এবং তার পুরো পরিবার ছিল। তবে এত কিছুর পরও তার বালু চাচা তখনও পর্যন্ত তাদেরকে নিয়ে আজেবাজে কথা বলছিল। তার মতে বিট্টুর কারণেই তার মা মারা গিয়েছে, বিট্টুর মায়ের কারণেই নাকি তার ভাই মারা গিয়েছিল, আর এখন বিট্টুর কারণে তার মা মারা গিয়েছে। এইসব আজেবাজে কথা শুনে বিট্টুর মা আর এক মুহূর্তও সহ্য করতে পারে না। সে তখনই বিট্টুকে নিয়ে সেখান থেকে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। বিট্টু যেন তার দাদিকে হারানোর কষ্ট কোনোভাবেই সহ্য করতে পারছিল না। এদিকে পথেই বাসে থাকাকালীনই সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। সূর্য ডুবতেই হঠাৎই বিট্টুর পিঠের ওই স্থানটিতে ব্যথা হতে শুরু হয়। সে এর কারণ জানত না। এমন সময় তার সামনে বসে থাকা মহিলাটির পিঠে কেউ চিমটি কাটে। মহিলাটি মনে করে এটা হয়তো বা বিট্টু করেছে, কারণ তার পিছে একমাত্র পুরুষ মানুষই ছিল বিট্টু। এই নিয়ে সে বিট্টুর ওপর হাত উঠাতে শুরু করে, যা দেখে পাম্মি অর্থাৎ বিট্টুর মা বিট্টুকে পেছনের সিটে পাঠিয়ে দেয়। বিট্টু পেছনের সিটে বসেছিল, এমন সময় সে পাশ থেকে মুঞ্জিয়ার কণ্ঠ শুনতে পায়, যে কিনা বলছিল বিট্টু চিমটি কাটেনি, কেটেছে মুঞ্জিয়া। একথা বলেই মুঞ্জিয়া বিট্টুর সামনে চলে আসে এবং তাকে জানায় একমাত্র বিট্টুই তাকে দেখতে পাবে। গতরাতে সে যখন বিট্টুর পিঠে হাত রেখেছিল তখনই সে বিট্টুকে নিজের গাছে পরিণত করেছে। নিজের হাতের ওই ছাপের জন্য সে এখন থেকে প্রতি রাতেই বিট্টুর কাছে আসতে পারবে। এমন সময় বাসের লাইট জ্বলে ওঠে, যার ফলে মুঞ্জিয়াকে দেখা যায় না। এক ফাঁকে হঠাৎই মুঞ্জিয়া বিট্টুর পিছ থেকে এসে মুন্নিকে খুঁজতে বলে আবারও কোথাও উধাও হয়ে যায়। ভেসে আসতে থাকে শুধুমাত্র তার কণ্ঠ, যে কণ্ঠ বারবার বলছিল মুন্নি লাগি, মানে তার মুন্নিকে লাগবেই। পুরো রাত এইভাবেই রাস্তায় তাদের কেটে যায়। পরদিন সকালে তারা বাড়িতে ফেরে, যেখানে গীতাকে ছাড়া এই পুরো বাড়িটি যেন খালি খালি লাগছিল। রান্নাঘরের টেবিলে বসে পড়ে বিট্টু তার দাদির কথাই ভাবছিল। এমন সময় তার মা তার সামনে তার দাদির বানিয়ে রাখা শেষ পুরিটি দেয় এবং বলে তার দাদি তার জন্য নাকি এটা বাঁচিয়ে রেখেছিল। তবে বিট্টু এটা খেতে পারে না, তার চোখে পানি চলে আসে এবং সে উঠে সেখান থেকে চলে যায়। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। বিট্টু তখন ঘুমিয়েছিল। সূর্য ডুবতেই আবারও তার কাছে মুঞ্জিয়া চলে আসে। মুঞ্জিয়ার কণ্ঠ শোনা মাত্রই বিট্টু চোখ বন্ধ করে শুয়ে থাকে। তবে চোখ মেলতেই সে মুঞ্জিয়াকে নিজের উপরে দেখতে পায়। পর মুহূর্তেই সে গায়েব হয়ে যায়। হঠাৎই বিট্টুর পিঠে যন্ত্রণা হতে থাকে। এমন সময় মুঞ্জিয়া সামনের দরজা দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। বিট্টু এতে করে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এমন সময় মুঞ্জিয়া তার পা ধরে টেনে নিয়ে তাকে বুকশেলফের সাথে নিয়ে আঘাত করে, যার ফলে বইয়ের আলমারিটি তার উপর পড়তেই যাচ্ছিল। তবে সঠিক সময় বিট্টু সেখান থেকে সরে যায়। এমন সময় তার সামনে থাকা দরজাটি আপনা আপনি খুলে যায়। বিট্টু সাহস করে বাইরে বেরিয়ে আসে। ওই সময় চারিদিক থেকে মুঞ্জিয়া বলতে থাকে মুন্নিকে খুঁজতে। বিট্টু জিজ্ঞাসা করে যে কে মুন্নি, আর সে কেনই বা মুন্নিকে খুঁজবে। একথা শুনতেই মুঞ্জিয়া তাকে দেওয়ালের সাথে আঘাত করে এবং তার দিকে তেড়ে আসতে থাকে। বিট্টু তার কাছ থেকে পালিয়ে নিচের একটা ঘরে গিয়ে নিজেকে আটকে নেয়। ফলে মুঞ্জিয়া ওই ঘরে প্রবেশ করতে না পেরে রাস্তায় চলে যায়, যেখানে বিট্টু ওই ঘরের জানালা দিয়ে দেখতে পায় তার মা রাস্তা দিয়ে হাঁটছে এবং মুঞ্জিয়া তাকে দেখিয়েই রোড লাইটটি ভেঙে তার মায়ের উপর ফেলছে। সৌভাগ্যবশত এটি পাম্মির মাথায় নয়, বরং তার পায়ের কাছে গিয়ে পড়ে। অর্থাৎ মুঞ্জিয়া বিট্টুকে ভয় দেখাতে চাইছিল যে এখনই যদি সে মুন্নিকে খুঁজতে না বের হয় তাহলে সে পাম্মিকে মেরে ফেলবে। ফলে
ফলে পুরো রাত বিট্টু মুঞ্জিয়াকে কাঁধে নিয়ে পুরো শহর দিয়ে ঘুরে বেড়ায় এবং মুন্নিকে খুঁজতে থাকে। পরদিন সকালে পেপার নেওয়ার জন্য পাম্মি দরজা খুলে দেখতে পায় দরজার কাছে বিট্টু ঘুমিয়ে আছে। বিট্টু তাকে দেখে উঠে ঘরে চলে যায়। সময়ের সাথে বিট্টুর পিঠের ছাপটা যেন আরো গভীর হয়ে গিয়েছিল এবং সন্ধ্যা নামতেই মুঞ্জিয়া বিভিন্নভাবে তাকে বিরক্ত করছিল। ওই রাতে সে যখন পার্লারে কাজ করছিল তখন পার্লারে একজন মহিলা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসে, যে বাচ্চাকে মুঞ্জিয়া তুলে নিয়ে যায় এবং ওয়াশিং মেশিনে দিয়ে মেরে ফেলতে যায়। তবে সঠিক সময় সেখানে বিট্টু পৌঁছে যায় এবং বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। বাচ্চাটিকে বিট্টুর কাছে দেখে তার মা বেশ অবাক হয়, আর এরপর থেকে এমন ঘটনা ঘটতেই থাকে। প্রতি রাতে বিট্টু বাইরে বাইরে ঘুরে বেড়াত মুন্নির খোঁজে। পরদিন সকালে সে বাড়িতে ফিরত এবং ফিরেই সে ঘুমিয়ে পড়ত। এই সব কিছু দেখে পাম্মি বেশ চিন্তায় পড়ে যায়। তাই সে সুগিকে ডাকে বিট্টুর সাথে কথা বলার জন্য। তার মনে হচ্ছিল দাদির মৃত্যুর শোকে বিট্টু হয়তো বা নেশা টেশা কিছু করছে। তখন বিট্টু জানায় যে সে কোনো নেশা করছে না, বরং সে এমন কিছু তাকে বলতে যাচ্ছে যে ব্যাপারে সুগিকে বিশ্বাস করতেই হবে। তবে পুরো ব্যাপারটা শোনার পরও সুগি এই ব্যাপারে বিশ্বাস করতে চায় না। সে এলিয়েনে বিশ্বাস করে ঠিকই, কিন্তু ব্রহ্ম রাক্ষসে সে বিশ্বাস করে না। তখন বিট্টু তার পিঠের ওই দাগটি দেখালে সুগি বলে এটা হতে পারে কোনো ইনফেকশন। তখন বিট্টু তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। এরই মধ্যে সূর্য ডুবে যায় এবং বিট্টুর পিঠের ওই দাগটি ভেসে ওঠে, যা দেখে সুগি অবাক হয়ে যায়। তখন বিট্টু বলে মুঞ্জিয়া সূর্য ডোবার পরে আসে এবং সূর্য ওঠার আগেই চলে যায়। বিট্টুই একমাত্র তাকে দেখতে পায়। সুগি তাকে দেখতে তো পারবে না, তবে খেয়াল করে শুনলে হয়তোবা সে মুঞ্জিয়ার কণ্ঠ শুনতে পারবে। ফলে এরপর তারা দুই বন্ধু মিলে অপেক্ষা করতে থাকে মুঞ্জিয়ার জন্য। এমন সময় হঠাৎই মুঞ্জিয়া সুগির কানের কাছে এসে চিৎকার করে ওঠে। সে আলমারির উপর বসেছিল এবং সুগি আর বিট্টু নিচে বসে থরথর করে কাঁপছিল। সুগি জিজ্ঞাসা করে মুঞ্জিয়া কি চায়। উত্তরে বিট্টু বলে সে মুন্নিকে বিয়ে করতে চায়। এখন মুঞ্জিয়ার সাথে আরো ভালোভাবে কথা বলার জন্য সুগির মাথায় একটি বুদ্ধি আসে। সে একটি টি শার্ট বের করে যার ওপর উইজা বোর্ড আঁকা ছিল। এরপর সে মোমবাতি জ্বালিয়ে সেখানে বসে মুঞ্জিয়ার সাথে কথা বলার চেষ্টা করে। পুরো ইংরেজিতে নিজের পরিচয় দেওয়ার পর সে মুঞ্জিয়াকে জিজ্ঞাসা করে যে সে কি চায়। তবে মুঞ্জিয়া কোনো উত্তর না দিলে সুগির মনে হয় মুঞ্জিয়া হয়তোবা ইংরেজি জানে না। যা শোনা মাত্রই মুঞ্জিয়া তাকে সজোরে একটা থাপ্পড় মারে আর এরপর এবিসিডি পড়ে শোনাতে থাকে। সে বলে সে ইংরেজি জানে আর সে মুন্নিকে চায়। একথা বলে সে সুগির টি শার্ট টেনে ছিঁড়ে ফেলে। সুগিরা বাইরে এসে লুকিয়ে পড়ে, যেখানে সুগি তাকে মুন্নি বাদনামের গান শুনিয়ে বলে এই মুন্নিতে তার চলবে কিনা। তখন মুঞ্জিয়া তার ভালোবাসা অর্থাৎ মুন্নির পুরো নাম নেয় এবং বলে যে তার ওই মুন্নিই লাগবে, তা না হলে সে পাম্মির একটি ছবি ছুঁড়ে মেরে বলে যে সে পাম্মিকে মেরে ফেলবে। ফলে বিট্টু এবং সুগি দুজনে মিলে ভাবতে থাকে যে তারা কিভাবে এই মুন্নি কারেক্কারকে খুঁজে বের করবে। এমন সময় বিট্টুর মাথায় বুদ্ধি আসে যে যদি মুন্নি গটিয়ার ছোটবেলার ভালোবাসা হয়ে থাকে, এর মানে হলো মুন্নি কারেক্কার তাদের গ্রামের কেউ, আর এই ব্যাপারে ভালো ইনফরমেশন দিতে পারবে রুকু। রুকুর কথা শোনা মাত্রই সুগি তো মেকআপ টেকআপ করে পারফিউম টারফিউম লাগিয়ে রেডি হয়ে যায়। ভিডিও কল দেওয়া হয় রুকুকে, যেখানে রুকু মুন্নি কারেক্কারের নাম শুনেই বলে ওঠে যে কারেক্কার তো তাদের বাড়ির সামনেই থাকতো, তবে অনেক আগেই তারা এখান থেকে কোথাও একটা চলে গিয়েছে। তারা কোথায় গিয়েছে এই ব্যাপারে তো রুকু কিছু জানতো না, তবে সে পুরনো ছবির মধ্য থেকে মুন্নির ছবি বের করে দিতে পারবে, যেহেতু তাদের এবং গীতাদের একসাথে অনেক ছবি আছে, যে ছবি সে হোয়াটসঅ্যাপে পাঠাবে। এমন সময় রুকুর বাবা চলে আসলে সে দ্রুত ফোন কেটে দেয়। ফলে সুগি রুকুর সাথে কথা বলতে আরো একবার ব্যর্থ হয়। এখন সন্ধ্যা নেমে আসলে তারা দুই বন্ধু একটা গোডাউনের মতো স্থানে গিয়ে ওই ছবির জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, দেখা যায় সেখানে রুকু ছবি পাঠিয়েছে। তারা মুন্নির এই ছবিটি দেখছিল, এমন সময় সেখানে চলে আসে মুঞ্জিয়া। তবে পর মুহূর্তেই সে গায়েব হয়ে যায়। তখন সুগি জানায় এটা তো বেলার দাদির ছবি, কেননা এই ছবিটি পুরোপুরি বেলার মতো দেখতে, আর বেলার দাদি ছোটবেলাতে বেলার মতোই দেখতে ছিল। বেলার দাদির পুরো নাম হচ্ছে আশমিন্নি, যাকে শর্টে মুন্নি বলে ডাকা হতো। এর মানে হলো গটিয়ার ভালোবাসাই ছিল বেলার দাদি, যে কিনা এখন এই শহরেই আছে। যেটা জানার সাথে সাথেই মুঞ্জিয়া চিৎকার করে তাদেরকে দ্রুত মুন্নির কাছে যেতে বলে। তাই তো তারা গিয়ে পৌঁছায় বেলার বাড়িতে, যেখানে তাদের সামনেই বৃদ্ধ মুন্নি বসেছিল, যে কিনা এখন নিজ হাতে খেতে পর্যন্ত পারত না। তাকে এইভাবে দেখে মুঞ্জিয়ার একটুও পছন্দ হয় না, যে কারণে বিট্টু দ্রুত ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে যায়। এমন সময় দরজার সামনেই তার দেখা হয় বেলার সাথে। এতদিন পর বিট্টুকে দেখে বেলা বিট্টুকে জড়িয়ে ধরে এবং দাদির মৃত্যুর জন্য নিজের
নিজের দুঃখ প্রকাশ করে। মুঞ্জিয়ার ভয়ে বিট্টু দ্রুত সেখান থেকে চলে যেতে চাইছিল, তবে বেলা তার কোনো কথাই শুনতে চায় না। তাকে জোর করে টেনে নিয়ে আসে রান্নাঘরে এবং বলে যে সে যেন বেলার দাদিকে তার দাদির মৃত্যুর ব্যাপারে কিছু না জানায়, তাহলে সে সহ্য করতে পারবে না, কারণ তারা দুজন ছোটবেলার বান্ধবী ছিল। একথা বলতে বলতেই বিট্টু বেলার আশেপাশে মুঞ্জিয়াকে দেখতে পায়, তবে বেলা তো বিট্টুকে কিছুতেই যেতে দিতে চাইছিল না। সে বিট্টুর জন্য তাদের পছন্দের জুস বানাতে যায়, যেখানে তার হাতে কুবার দেওয়া আংটি না দেখে বিট্টু তার কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করে, যেখানে বেলা জানায় যে সে এত বড় প্রতিশ্রুতির জন্য এখনই রেডি নয়। কুবা এবং সে এখনো সম্পর্কে আছে, তবে তারা এখনই বিয়ে করতে চায় না। ওই সময় বিট্টু দেখতে পায় যে উপর থেকে মুঞ্জিয়া বেলার মাথায় হাত দেওয়ার চেষ্টা করছে, যা দেখা মাত্রই সে বেলাকে সেখান থেকে সরিয়ে নিয়ে জড়িয়ে ধরে এবং ধন্যবাদ জানায়। এমন সময় আস্তে আস্তে মুঞ্জিয়া বিট্টুর পিঠের উপর চলে আসে। বিট্টুকে এমন অদ্ভুতভাবে নড়তে চড়তে দেখে বেলারও সন্দেহ হয় যে সে হয়তোবা নেশা করছে, তবে বিট্টু তাকে কোনো কিছু না বলেই সুযোগ বুঝে সেখান থেকে কেটে পড়ে। গোডাউনে এসে বিট্টু অবাক চোখে মুঞ্জিয়ার কার্যকলাপ দেখছিল, যে কিনা এই গোডাউন থেকে বের হওয়ার জন্য এবং মুন্নির কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। এমন পরিস্থিতি দেখে সুকি বলে যে সে নিজেই মুন্নি এবং তার বিয়ের ব্যবস্থা করবে, সে শুধুমাত্র বলুক যে তাদেরকে কি কি করতে হবে। উত্তরে মুঞ্জিয়া জানায় যে চিটুকবাড়ি যেতে হবে এবং সেখানে পূজা পার্বণ, সেই সাথে তন্ত্রমন্ত্রের বলে মুন্নিকে বলি দিতে হবে। বলি দেওয়ার কথা শুনে বিট্টু এই কথায় রাজি হয় না। তখন মুঞ্জিয়া জানায় যে প্রথমে সে পাম্মিকে মারবে আর এরপর সে মারবে সুগিকে। ফলে ভয়ে সুগি বলে যে সে নিজে চিটুকবাড়িতে মুন্নিকে নিয়ে যাবে এবং মুঞ্জিয়া যা বলবে তাই করবে। একথা শুনেই মুঞ্জিয়া চিৎকার করে বলে ওঠে মুন্নি নয়। তাই বলে সে বিট্টুর উপর ঝাঁপিয়ে পড়ে এবং বিট্টুকে বলে সে মুন্নিকে চায় না, বরং সে চায় বেলাকে। একথা বলেই সে বেলা লাগি বলতে বলতে সেখান থেকে চলে যায়। আর আমাদের বেচারা রোমিও বিট্টু সেখানেই থরথর করে কাঁপতে থাকে। বেলা তার ভালোবাসাকে বাঁচাতে হলে ভালোবাসার মানুষগুলোকে হারাতে হবে, যেমন তার মা, সুগি, এদেরকে মেরে ফেলবে মুঞ্জিয়া। এদিকে সে বেলাকে মারার জন্য প্রস্তুত ছিল না। ওই দিন ঘুমানোর সময় বিট্টু এক ভয়ানক স্বপ্ন দেখে, যেখানে সে ছোট্ট বেলার সাথে মুভি দেখতে গিয়েছিল। তাদের সাথে ছিল তার দাদি গীতা। সেখানে হঠাৎই স্ক্রিনে তার মাকে দেখা যায়, যে কিনা ভয়ানকভাবে বিট্টুকে ডাকছিল। এমন সময় তার দাদি পরিণত হয় একটা কঙ্কালে। তারা দুজন ছোট থেকে মুহূর্তের মধ্যেই বড় হয়ে যায়। তখনই সেখানে মুঞ্জিয়া চলে আসে এবং বারবার বলতে থাকে বেলাকে মারার জন্য। বিট্টুও তার কথা শুনে বেলাকে আঘাত করতে যায়। এমন সময় বিট্টুর ঘুম ভেঙে যায়। তাকে নিয়ে সুগি পৌঁছে গিয়েছিল এক তান্ত্রিকের কাছে। সেখানে তারা ওই তান্ত্রিকের শো দেখতে পায়, যেখানে একজন লোক তার স্ত্রীকে নিয়ে এসেছিল। তার স্ত্রীর উপর নাকি কোনো আত্মা ভর করেছে। ওই তান্ত্রিক মুহূর্তের মধ্যেই সকলের সামনে ওই মহিলার ভেতর থেকে আত্মাকে তাড়িয়ে দেয়, যা দেখার পর বিট্টুর আর বুঝতে বাকি থাকে না যে এর সবটাই সাজানো নাটক। তাই তো সে তার সাথে দেখা করতে একদমই রাজি ছিল না। তবে সুগির জোড়াজড়িতে তারা এক্সট্রা টাকা দিয়ে ওই তান্ত্রিকের সাথে কথা বলতে যায়। এই তান্ত্রিকের নাম ছিল এলভিস। সুগি যখন জানায় যে তারা ভূত প্রেতের সমস্যা নিয়ে এসেছে, তখন এলভিস জানায় যে তারা ঠিক জায়গাতেই এসেছে। তবে তখনও পর্যন্ত বিট্টু তাকে নিজের সমস্যার কথা বলতে চাইছিল না। সে উঠে চলে যাচ্ছিল, তখন সুগি তার পিঠের ওই দাগটি এলভিসকে দেখায়, যা দেখা মাত্রই এলভিস মুঞ্জিয়ার নাম নেয়। একথা শুনে তারা দুজনই হতবাক হয়ে যায়। আর এরপর এলভিস তার মাথার নকল চুলটি খুলে রাখে এবং তাদেরকে জানায় যে বাইরে যা কিছু তারা দেখেছে সবটাই নাটক ছিল। তবে যেহেতু তারা সত্যি আসল সমস্যার মধ্যে পড়েছে, তাই সে তাদেরকে সাহায্য করতে চায়। বিট্টু জিজ্ঞাসা করে যে সে মুঞ্জিয়ার ব্যাপারে কিভাবে জানলো। তখন এলভিস তার পাশে থাকা ফ্রিজের মতো দেখতে দরজা দিয়ে ভেতরে চলে যায়, যে ঘরের মধ্যে ভুতুরে অনেক কিছু ছিল। সেখান থেকে সে একটি পুঁথি বের করে, যে পুঁথিতে মুঞ্জিয়ার ব্যাপারে লেখা আছে। আর এই পুঁথির সাহায্যেই এলভিস 4 জন মুঞ্জিয়াকে হারিয়েছে। বিট্টু জিজ্ঞাসা করে যে তারা এই মুঞ্জিয়াকে কিভাবে হারাবে। উত্তরে এলভিস বলে যে মুঞ্জিয়া যদি কাউকে বিয়ে করতে চায়, এর মানে হলো তাকে প্রথমে কারোর মধ্যে প্রবেশ করতে হবে। হতে পারে সেটা কোনো ছাগল। আর এরপর ওই মেয়েকে বিয়ে করার পর সে ওই মেয়েকে মেরে ফেলবে, যাতে করে ওই মেয়েটিও ভূত হয়ে যায় এবং তারা দুজন সারা জীবন একসাথে থাকতে পারে। তবে যখন সে ছাগলের মধ্যে প্রবেশ করবে, ওই সময় যদি বিয়ের আগেই তাকে মেরে ফেলা যায়, তাহলে ওই মুঞ্জিয়া শেষ হয়ে যাবে।
এখন মুঞ্জিয়াকে ওই ছাগলের মধ্যে আনতে হলে মুঞ্জিয়ার বংশেরই কারোর রক্ত দিয়ে একটি বিশেষ চিহ্ন বানাতে হবে ওই ছাগলের মাথার উপর, আর এরপর ওই মেয়ের সাথে বিয়ে দেওয়ার নাম করে তাকে মেরে ফেলতে হবে। এই সব কিছুতে এলভিস সাহায্য করবে ঠিকই, কিন্তু এই কাজগুলো সেই গাছের নিচে থেকে করতে হবে যে গাছের গোড়ায় মুঞ্জিয়ার অস্থি পোতা আছে। এর মানে মুঞ্জিয়াকে বোকা বানাতে হলে বেলাকে ওই অস্থির কাছে নিয়ে যেতে হবে, যেটা ছিল সব থেকে কঠিন কাজ। বেলাকে তারা কি বলবে এটাই বুঝে উঠতে পারছিল না। তবে সুগির মাথায় একটি বুদ্ধি আসে। সে বেলাকে গিয়ে বলে বেলার জন্য সে একটি জুম্বা ক্লাসের ভিডিও করবে, আর এর জন্য একটি ভালো লোকেশন হতে পারে বিট্টুর গ্রামের বাড়ি, কেননা সেখানে সমুদ্র সৈকত রয়েছে। সেই সাথে থাকা খাওয়া নিয়েও তাদের কোনো চিন্তা হবে না, সেখানে বিট্টুদের বড় বাড়ি রয়েছে। একথা শুনে বেলা রাজি হয়ে যায় এবং তার জুম্বা ক্লাসের সব মেয়েদেরকে নিয়ে সেদিনই রওনা হয় বিট্টুর গ্রামের উদ্দেশ্যে। যাওয়ার সময় বেচারি বেলা খুব মজা করতে করতে যায়, কেননা সে তো জানেই না যে সেখানে তার জন্য বিট্টুরা কি পরিকল্পনা করে রেখেছে। তাকে বিয়ে দিতে চলেছে একটা ছাগলের সাথে, যার মধ্যে রয়েছে এক ব্রহ্ম রাক্ষস। যাই হোক, এখন কটেজে পৌঁছানোর আগেই পথেই এলভিস নেমে যায়, কারণ সে বিট্টুদের কাছাকাছি থাকলে মুঞ্জিয়া বুঝে যাবে। আর এরপর বিট্টুদের বাস গিয়ে পৌঁছায় গ্রামের একমাত্র কটেজে, যেটা মূলত রুকুদের ছিল। এখানেই রুকুর সাথে প্রথমবারের মতো সুগির দেখা হয়। সুগি যখন নিজের পরিচয় দেয় যে সে বিট্টুর বন্ধু, তখন রুকুর বাবা অর্থাৎ বালু চাচা ভীষণ ক্ষেপে যায় এবং তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। তখন পাম্মির সামনে আসে এবং জানায় যে তার শাশুড়ি শহরের বাড়ি বিট্টুর নামে করে দিয়েছে এবং গ্রামের এই কটেজ সহ বাড়ি রুকুর নামে করে দিয়েছে, তাই তারা এখানে থাকতে পারবে কিনা এই ব্যাপারটা জানাবে রুকু। রুকু তাদেরকে অনুমতি দিয়ে দিলে তারা ভেতরে চলে যায়। ওই দিন সারাদিন এই বিচের কাছে সকলে মিলে শুটিং করে, যেখানে বেলাকে এইভাবে নিজের সামনে দেখে বিট্টু যেন আরো বেশি করে তার প্রেমে পড়ে যাচ্ছিল। এখন সারাদিন তো এইভাবেই কেটে যায়। সময় এসে গিয়েছিল সূর্যাস্তের। বেলা একা একা সমুদ্রের তীরে বসে সূর্যাস্ত দেখছিল, যেখানে বিট্টু তার জন্য জুস নিয়ে আসে। সে জুস দিয়ে চলেই যাচ্ছিল, তবে বেলা তাকে জোর করে সেখানে বসায় এবং তাকে বলে আজকাল বিট্টু তাকে অনেক বেশি ইগনোর করে, যে ব্যাপারটা বেলার ভালো লাগে না। সে যখন 4 বছর পর লন্ডন থেকে ফিরেছিল, তখন তার শহরের সবকিছুই পরিবর্তন হয়ে গিয়েছিল, একমাত্র বিট্টুর এবং তার বন্ধুত্ব বাদে। সে লন্ডনে থাকাকালীন বিট্টুকে অনেক মিস করেছে। একথা বলতে বলতে হঠাৎ করেই তার ফোনে কল আসে কুবার কল দেখে বিট্টু সেখান থেকে চলে যাচ্ছিল, তবে বেলা তাকে আটকায় এবং বলে যে সে কুবার সাথে এখন কথা বলতে চায় না, কেননা কুবা চায় যে বেলা যেন তার এই বিজনেস ছেড়ে তার সাথে লন্ডনে চলে যায়। কিন্তু বেলা এমনটি চায় না, সে নিজের ক্যারিয়ার দাঁড় করাতে চায়। মাঝে মাঝে তার মনে হয় কুবা তার জন্য ঠিক নয়, তার কুবার সাথে ব্রেকআপ করে নেওয়া উচিত। কিন্তু ভয়ও লাগে যে একবার যদি ব্রেকআপ হয়ে যায় তাহলে হয়তো বা সে কুবার মতো ভালো কোনো পার্টনার পাবেও না। এভাবেই কথা বলতে বলতে বেলা ঠিক করে যে সে কুবার সাথে ব্রেকআপ করবেই। বিট্টু তাকে আটকাতে যায়, তবে সে একথা বলতে বলতে কুবাকে কল করে। এমন সময় রিংটোনটি পেছন থেকে শোনা যায়। পেছনে তাকাতেই তারা দেখতে পায় কুবাও এখানে চলে এসেছে। বেলাকে জোর করার জন্য সে এখানে বেলার কাছে ক্ষমা চায় এবং বলে বেলা যেমনটি চাইবে তেমনটিই হবে, যা শুনে বেলাও গলে যায় এবং তারা দুজন আবারও এক হয়ে যায়। বেচারা বিট্টুর মন যেন আরো একবার ভেঙে যায়। বেলা এবং কুবা কথা বলছিল, লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছিল বিট্টু। এমন সময় সূর্য ডুবে যায় এবং তার কাছে চলে আসে মুঞ্জিয়া এখানে বেলার কাছে কুবাকে দেখে ভীষণ রেগে যায়, তাই তো সে তখনই কুবার পা ধরে এবং তাকে টেনে নিয়ে যায় জঙ্গলের ভেতরে। তবে তাকে মেরে ফেলে না, আহত অবস্থায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডক্টর বলে যে এই এলাকায় কুকুরে কামড়ানো তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু কুবার মতো ঘটনা সে এর আগে কখনো দেখেনি। কুকুরে তার অন্য কোথাও কোনো ক্ষতি করেনি, শুধুমাত্র তার গোলাপ জামুন খেয়ে নিয়েছে। একথা শুনেই সুগি, বেলা এবং বিট্টু বুঝে যায় যে ডক্টর কিসের কথা বলছে, তাই তো বেলা অনেক বেশি ভেঙে পড়ে। বিট্টু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, এমন সময় তার কাঁধে চলে আসে মুঞ্জিয়া, তাই তো সে আস্তে করে কেটে পড়ে এবং ওই হসপিটালেরই একটি রুমে চলে যায়। সেখানে তার পিছু পিছু সুগিও যায়। মুঞ্জিয়া আশেপাশে লাফালাফি করছিল এবং বারবার বলছিল যে তার এক্ষুনি বেলাকে লাগবে। সুগি এসে তাকে অপেক্ষা করতে বলে, তখন সে সুগিরও ওই হাল করে দিতে চায় যে হাল সে কুবার করেছে। এমন সময় সেখানে রুকু চলে আসে এবং মুঞ্জিয়াকে দেখে ভয় পেয়ে যায়। যেহেতু রুকুর শরীরেও মুঞ্জিয়ার রক্ত ছিল, তাই সে মুঞ্জিয়াকে দেখতে পারছিল। মুঞ্জিয়া এখানে তার কথা না শুনলে রুকুর এই সুন্দর চুল কেটে ফেলে তাকে টাক করে দেওয়ারও ভয় দেখায়, ফলে তারা তিনজনই খুব খারাপভাবে ফেঁসে যায়।
এখন এই কাজে বেলাকে রাজি করানো কোনোভাবেই সম্ভব ছিল না, তাই তারা রুকুর সাহায্যে মদের দোকান খুঁজে বের করে এবং সেখান থেকে মদ কিনে ডাবের পানি ফেলে তার ভেতরে ওই মদ দিয়ে দেয়, যেটা খেয়ে বেলাও বুঝতে পারে যে এর স্বাদ সাধারণ ডাবের মতো না। তখন বিট্টু তাকে বোঝায় সামুদ্রিক এলাকায় গ্রামের ডাব এরকমই স্বাদের হয়, ফলে বেলা এটা খায় এবং নেশায় মত্ত হয়ে যায়। এদিকে সুগি এবং রুকু গিয়ে এক বাড়ি থেকে ছাগল চুরি করে নিয়ে আসে, আর এরপর সুগি কল করে এলভিসের কাছে। এলভিস তো গ্রামবাসীদের সাথে মজা করায় ব্যস্ত ছিল, তাই সে তখনই চিটুগুয়াড়িতে আসতে চায় না, বরং সে বলে সে নাকি কোনো পূজা করছে বিট্টুর কাজের সফলতার জন্য। এ কারণে সে আসতে পারবে না, তাই সে বাকিদেরকে সব নিয়ম মনে করিয়ে দেয়। চিটুকবাড়ির ওই গাছের নিচে পৌঁছাতেই মুঞ্জিয়া তাদেরকে বলে ওই ছাগলের উপর বিট্টুর রক্ত দিয়ে ওই চিহ্ন বানাতে। বিট্টু তার হাত কাটে এবং রুকু তার রক্ত নিয়ে ছাগলের উপর চিহ্ন বানিয়ে দেয়। আর এরপর সে যখন বিট্টুর হাত বেঁধে দিচ্ছিল তখন তারা লক্ষ্য করে সুগি ক্যামেরা বের করেছে। এর কারণ জিজ্ঞাসা করলে সুগি বলে সেই বিয়ে রেকর্ড করে রাখতে চায়। বিয়ের নাম শুনেই নেশায় টাল বেলা পাগলামি করতে শুরু করে। ছাগলের সাথে তার বিয়ে হচ্ছে জেনে সে আরো বেশি এক্সাইটেড হয়ে যায়। সে ছাগলটিকে কোলে তুলে ক্যামেরার সামনে পোজ করতে থাকে। এমন সময় বিট্টু মন্ত্র পড়লে ছাগলের মধ্যে প্রবেশ করে মুঞ্জিয়া এবং ছাগলটি মাটিতে পড়ে যায়, যা দেখে বেলা কাঁদতে শুরু করে যে সে বিয়ের আগেই বিধবা হয়ে গিয়েছে। এখন সুযোগ বুঝে বিট্টু ওই ছাগলকে চেপে ধরে এবং রুকু মন্ত্র পড়তে থাকে, যাতে করে তারা এই ছাগলকে বলি দেওয়ার মাধ্যমে মুঞ্জিয়ার আত্মাকে পুরোপুরিভাবে শেষ করে দিতে পারে। তবে তার আগেই মাঝখানে বেলা চলে আসে, যে কিনা নিচে পড়ে থাকা রক্ত দিয়ে নিজের কপালের ওপর ওই একই চিহ্ন বানিয়েছিল, যা তার হবু স্বামী অর্থাৎ ওই ছাগলের মাথায় আঁকা ছিল। বিট্টু এখানে মুঞ্জিয়াকে ধোকা দিয়ে জবাই দিতে যাচ্ছে, ব্যাপারটা মুঞ্জিয়াও বুঝে ফেলেছিল। তবে বিট্টু তাকে মারার আগেই বেলা তার কাছ থেকে ছাগলটিকে কেড়ে নেয়। আর এমন সময় কিছু একটা হয়ে যায়, ছাগলের মধ্য থেকে মুঞ্জিয়া বের হয়ে বেলার মধ্যে প্রবেশ করে। যে ব্যাপারটা বুঝতে না পেরে বিট্টু আস্তে আস্তে এগিয়ে যায় বেলার কাছে। বেলা মুখ তুলতেই বিট্টুরা বুঝে যায় যে এটা মুঞ্জিয়া। সে এখানে বিট্টুকে মারতে চায় এবং বলে সৌভাগ্যবশত তার রূপ বদলে গিয়েছে। একথা বলে সে বিট্টুকে মারতেই আসছিল, এমন সময় হোঁচট খেয়ে পড়ে গিয়ে সে অজ্ঞান হয়ে যায়। ফলে বিট্টুরা বুঝে যায় যে বেলার শরীরে মুঞ্জিয়া প্রবেশ করেছে এবং বেলার আত্মা রয়েছে এখন ওই ছাগলের মধ্যে। তাই তারা তখনই এলভিসের সাথে যোগাযোগ করে। পুরো ঘটনা শোনার পর এলভিস তাদেরকে বলে কিছুতেই যেন তারা ওই ছাগলটিকে না হারায়, সেটা নিয়ে তারা যেন তার জন্য অপেক্ষা করে, সে এখনই আসছে। এদিকে তারা যখন ছাগলটি নিয়ে গ্রামে ফিরে যাচ্ছিল তখনই পথে দেখা হয় বালু চাচা এবং তার বন্ধুর সাথে। এই ছাগলটি বালু চাচারই বন্ধু ছিল, যে কিনা ছাগলটিকে দেখা মাত্রই তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। রুকু নিজেও অনেক অনুরোধ করতে থাকে তার বাবার কাছে ছাগলটিকে ফিরিয়ে দেওয়ার জন্য, তবে তার বাবা তাদের কোনো কথাই শোনে না। ছাগল এবং মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়। ফলে তারা তিনজন বুদ্ধি আটে এবং পাম্মিকে এসে উস্কাতে থাকে যে বালু নাকি বিট্টুকে অনেক গালাগালি দিয়েছে এবং তার ছাগল নিয়ে চলে গিয়েছে। সেই সাথে বলেছে পাম্মির যদি সাহস হয়ে থাকে তাহলে সে যেন ওই ছাগল নিয়ে দেখায়। ফলে পাম্মি রাগের মাথায় ছুরি হাতে বের হয়ে যেতেই যাচ্ছিল, এমন সময় দরজায় খটখটানির আওয়াজ হয়। দরজা না খুলতে পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মুঞ্জিয়া, যে কিনা তখন বেলার শরীরে ছিল। বেলার এই ভয়ঙ্কর রূপ দেখে রুকুর মা তো সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে রুকুকে নিয়ে তখনই পালিয়ে যায় সুগি। একা পড়ে যায় বিট্টু এবং তার মা পাম্মি। পাম্মি বিট্টুকে নিয়ে পাশের একটি ঘরে ঢুকে পড়ে, যেখানে বিট্টু পাম্মিকে সবকিছু খুলে বলে যে কিভাবে মুঞ্জিয়া তার পিছে লেগেছে, কিভাবে গীতা মারা গিয়েছে এবং এখন বেলার শরীরে মুঞ্জিয়া রয়েছে। একথা বলতে না বলতেই মুঞ্জিয়া উপরে চাল খুলে ফেলে, যা দেখে তারা দুজন তখনই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। তারা পালানোর চেষ্টা করছিল, এমন সময় তাদের সামনে চলে আসে মুঞ্জিয়া। মুঞ্জিয়া এখানে বিট্টুকে মেরে ফেলতে চাইছিল, তবে তখনই সেখানে চলে আসে এলভিস। সে সেই মুঞ্জিয়াকে শান্ত করার জন্য তার মুখে সাদা পাউডার ছুঁড়ে দেয়, আর এরপর চারিদিকে বিশেষ লবণ ছড়িয়ে তাকে একটি বৃত্তের মধ্যে আটকে দেয়। এবার প্রয়োজন ছিল বেলার আত্মাওয়ালা ওই ছাগলের, যাতে করে তাদের আত্মা অদল বদল করা যায়। এ কারণে মুঞ্জিয়ার উপর নজর রাখার জন্য সুগি এবং রুকুকে রেখে বিট্টু এবং তার মা চলে যায় তার চাচার কাছে। তাদের সাথে এলভিসও ছিল। এখানে তার চাচা মজার সাথে ছাগলের মাংস খাচ্ছিল। পাম্মি বিট্টুর ছাগলটিকে ফেরত চাইতেই তার চাচা বলে যে তারা ওই ছাগলকে মেরেই রান্না করে খাচ্ছে,
যা শুনে এলভিশ বলে ওঠে তাহলে তো কোনোভাবেই বেলাকে বাঁচানো সম্ভব নয়। অন্যদিকে ওই সময় সুগির পি পাওয়ায় সে রুকুকে সেখানে বসতে বলে নিজে চলে যায় পি করতে, যেখানে সে একটা ছাগলকে দেখতে পায় যে কিনা বেলা বেলা বলে ডাকছিল। এর মানে হলো এই ছাগল কোনোভাবে বালুদের কাছ থেকে পালিয়ে এসেছে আর এর মধ্যেই রয়েছে বেলার আত্মা, যা বুঝতে পেরে সুগি তার পিছু করতে থাকে। অন্যদিকে রুকু একা ভয়ে ভয়ে মুঞ্জিয়ার উপর নজর রেখেছিল। এমন সময় হঠাৎই বেলার শরীরে থাকা মুঞ্জিয়া বেলার কণ্ঠ করে কাঁদতে শুরু করে, যা শুনে রুকু মনে করে বেলার মধ্যে হয়তো বা বেলার আত্মা আবারও ফিরে এসেছে। তাকে সাহায্য করার জন্য রুকু ভুল করে ওই লবণের ভেতরে চলে যায়। সাথে সাথে মুঞ্জিয়া তাকে ধরে ফেলে। নিজেকে মুক্ত করে মুঞ্জিয়া সরাসরি চলে আসে বিট্টুর কাছে এবং বিট্টুর উপর হামলা করে। এমন সময় এলভিশের মাথায় একটি বুদ্ধি আসে, যদি পুরো ছাগলটি বালু খেয়ে থাকে এর মানে হলো বালুর মধ্যেই রয়েছে বেলার আত্মা। তাই তো তারা বালুকে আটকে ধরে তার মাথায় ওই একই সিম্বল বানায়, যেটা বালুর রক্ত থেকেই বানানো হয়, কেননা বালু নিজেও মুঞ্জিয়ারই বংশের ছিল। সিম্বল বানানোর পর তারা বালুকে ছেড়ে দেয়। এমন সময় সুগি ছাগল নিয়ে সেখানে চলে আসে, যে ছাগলের মধ্যে ছিল বেলার আত্মা। এটা দেখে বালুর বন্ধু বলে যে সে অন্য একটি ছাগল জবাই করেছিল। এর মানে হলো এই তিনজনের মাথাতেই এখন ওই একই সিম্বল আঁকা আছে। ফলে তিনজনই মুহূর্তের মধ্যে হাওয়ায় ভেসে ওঠে এবং আমরা দেখতে পাই বেলার শরীর থেকে মুঞ্জিয়ার আত্মা বেরিয়ে সরাসরি ঢুকে যায় বালুর মধ্যে। ফলে বেলা একেবারেই স্বাভাবিক হয়ে যায়। ছাগলটি সেখান থেকে পালিয়ে যায়। বেলাকে স্বাভাবিক দেখে বিট্টু তাকে সামলাতেই যাচ্ছিল। এমন সময় তারা লক্ষ্য করে বালুর মধ্যে রয়েছে মুঞ্জিয়ার আত্মা, যে কিনা একে একে তাদের সকলের উপর হামলা করতে থাকে। সুযোগ বুঝে এলভিশ তাকে পাশের একটি কুয়োর মধ্যে ফেলে দেয়। তবে কিছু সময়ের মধ্যে সে আবারও উঠে আসে এবং তাদের প্রত্যেকের উপর হামলা করতে থাকে। তাই তো বিপদ বুঝতে পেরে বিট্টু দ্রুত বেলাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। বাকিরা মুঞ্জিয়াকে আটকানোর চেষ্টা করলেও পারে না। মুঞ্জিয়া সুগি এবং এলভিশকে আহত করে পিছু করতে থাকে বেলা এবং বিট্টুর। তারা তখন পালাতে পালাতে সমুদ্রের তীরে চলে এসেছিল, যেখানে মুঞ্জিয়া তাদের দিকে ভয়ানকভাবে এগোতে থাকে এবং বিট্টুকে তুলে নিয়ে জোরে আঘাত করে, যার ফলে বিট্টু পুরোপুরিভাবে অজ্ঞান না হলেও তার পূর্ণ হুঁশ ছিল না। ফলে সে শুধুমাত্র দেখতে পায় যে বালু চাচার মধ্যে থাকা মুঞ্জিয়া বেলাকে জোর করে নিয়ে যাচ্ছে। জ্ঞান ফেরার পর সে বুঝতে পারে বেলাকে নিয়ে মুঞ্জিয়া হয়তোবা চিরুকবাড়িতে গিয়েছে। সে হয়তোবা মুঞ্জিয়ার হাত থেকে নিজের ভালোবাসা অর্থাৎ বেলাকে বাঁচাতে পারেনি। এটা ভেবেই সে কাঁদতে থাকে। এমন সময় তার কাছে চলে আসে তার দাদি অর্থাৎ গীতার আত্মা। সে এখানে বিট্টুকে বোঝায় যে রাক্ষসরা শক্তিশালী তখন হয় যখন সাধারণ মানুষেরা তাদেরকে ভয় পায়। এর মানে হলো বিট্টু যদি মুঞ্জিয়াকে ভয় না পায় তাহলে মুঞ্জিয়ার শক্তি কমে যাবে। তাই গীতা বলে বিট্টু যেন তার ভালোবাসাকে রক্ষা করে। একথা বলেই গীতার আত্মা হাওয়ায় মিলিয়ে যায়। এমন সময় বিট্টু লক্ষ্য করে সমুদ্রের কিনারায় রয়েছে ওই বিশেষ ছড়িটি, যেটাকে মুঞ্জিয়া ভয় পায়। এদিকে ততক্ষণে বালুর মধ্যে থাকা মুঞ্জিয়া আপ্রাণ চেষ্টা করছিল বেলার গলায় ছুরি চালানোর। বেলা কোনো মতে তাকে আটকে রেখেছিল। এমন সময় সেখানে ছড়ির আওয়াজ করতে করতে চলে আসে বিট্টু, যা শুনে মুঞ্জিয়া পিছে ফিরে দেখতে পায় বিট্টুর হাতে রয়েছে ওই ছড়ি। ফলে সে ভয় পেয়ে যায় এবং সাথে সাথে বেলাকে ছেড়ে দেয়। এরপর বিট্টু এবং মুঞ্জিয়ার মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যে লড়াইয়ে বিট্টু একবারও মুঞ্জিয়াকে আঘাত করতে না পারলেও মুঞ্জিয়া ঠিকই তার পায়ে কোপ মারে, যার ফলে বিট্টু একটু আহত হয়ে পড়ে। তখন মাঠে নামে বেলা। সে মুঞ্জিয়ার পিঠে চড়ে তার উপর হামলা করলে মুঞ্জিয়া তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ওই সময় বিট্টু উঠে দাঁড়ায় এবং তার হাতে থাকা ছড়ি দিয়ে মুঞ্জিয়ার পিঠের উপর আঘাত করে। তখন পিঠের এই দাগ দেখে বিট্টু নিজেই অবাক হয়ে যায়। সে নিজেও জানতো না এই ছড়িতে এত শক্তি রয়েছে। তবে সে দ্বিতীয় আঘাত করতে পারার আগেই মুঞ্জিয়া সেখান থেকে পালিয়ে যায়। গাছের ডালের ফাঁকা থেকে সে তাদের উপরই নজর রাখছিল। সুযোগ বুঝে সে হামলে পড়ে বিট্টুর উপর। বিট্টুর হাত আটকে ফেলাতে সে ওই ছড়ি দিয়ে আঘাত করতে পারছিল না, যে কারণে বিট্টুকে বাঁচাতে বেলা আবারও এগিয়ে আসে। তখন মুঞ্জিয়া বেলার গলা চেপে ধরে। ওই সময় বিট্টু উঠে দাঁড়ায় এবং ওই ছড়ি দিয়ে একের পর এক মুঞ্জিয়াকে আঘাত করতে থাকে। এভাবেই আঘাত করতে করতে সে তাকে গাছের কাছে নিয়ে আসে, যেখানে মুঞ্জিয়া সুযোগ পেয়ে তার হাত চেপে ধরে এবং তাকে গাছের সাথে লাগিয়ে গলা চেপে ধরে এবং বলতে থাকে বিট্টু কখনোই তাকে হারাতে পারবে না, সে একজন ব্রহ্ম রাক্ষস। একথা শুনে বিট্টু বলে যে সে কোনো ব্রহ্ম রাক্ষস নয়, বরং 1.5 ফুটের একটা বাচ্চা।
একথা বলে সে গাছের উপর নিজের রক্ত দিয়ে ওই একই সিম্বল বানায়, যার ফলে বালুর শরীরে থাকা মুঞ্জিয়া হঠাৎই ছটফট করতে শুরু করে। আমরা দেখতে পাই বালুর পিঠে যখন বিট্টু আঘাত করছিল তখন মূলত সে বালুর পিঠে ওই চিহ্নই বানাচ্ছিল। যেহেতু বালুর শরীরেও মুঞ্জিয়ার রক্ত ছিল তাই তার নিজের রক্ত থেকেই এই সিম্বল তৈরি হয় এবং তার শরীর থেকে মুঞ্জিয়া বের হয়ে সরাসরি চলে যায় গাছের ভেতর। বালু নিচে পড়ে যায়। জ্ঞান ফিরতেই বালু চিৎকার করতে থাকে আর এরপর গাছের দিকে একবার তাকিয়ে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এমন সময় গাছের শেকড়গুলো আস্তে আস্তে ফুলতে আরম্ভ করে এবং গাছের মধ্য থেকেই বেরিয়ে আসে মুঞ্জিয়ার মাথা এবং হাত। গাছের মধ্যে মুঞ্জিয়া চলে যাওয়ার কারণে সে পুরো গাছটিকেই নিয়ন্ত্রণ করতে পারছিল, তাই তো সেই গাছের ডালপালা শেকড় দিয়ে বিট্টু এবং বেলার উপর হামলা করে। সে একে একে বিট্টু এবং বেলাকে উঁচু করে করে ফেলতে থাকে। এই সময় তার হাত থেকে বাঁচার জন্য বিট্টু সেখানে জ্বলতে থাকা আগুনের লাঠি হাতে তুলে নেয়, যা দেখে বেলার মাথায় একটি বুদ্ধি আসে। সে দূরে কেরোসিনের একটি ক্যান দেখতে পায়। এদিকে বিট্টুকে টেনে মুঞ্জিয়া তার কাছে নিয়ে গিয়েছিল এবং বিট্টুকে ভয় দেখাচ্ছিল। এমন সময় বেলা তার মুখের উপর কেরোসিন ঢেলে দেয়। বিট্টুও ব্যাপারটা বুঝতে পেরে সুযোগ পেয়ে দূরে সরে তার মুখের উপর আগুন লাগিয়ে দেয়, যার ফলে পুরো গাছে আগুন ধরে যায়। ফলে বেলা এবং বিট্টু মিলে শেষমেশ মুঞ্জিয়াকে হারাতে সক্ষম হয়েছিল। বেলা এখানে বিট্টুকে জড়িয়ে ধরে। তখন বিট্টু দেখতে পায় দূরে দাঁড়িয়ে আছে তার দাদি অর্থাৎ গীতার আত্মা, যে কিনা বিট্টুকে খুশি দেখে সেখান থেকে চলে যায়। এখন এই ঘটনার কয়েক সপ্তাহ পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে বেলা তার জিনিসপত্র সব প্যাক করে শিফট হচ্ছিল। মূলত তার দাদি চলে যাবে তার বাবা মায়ের কাছে লন্ডনে, তাই বেলাও নিজের পড়াশোনার জন্য আলাদা স্থানে শিফট হয়ে যাচ্ছিল। এখানে বিট্টু সাহস করে ফাইনালি বেলাকে নিজের মনের কথা জানিয়ে দেয় যে সে বেলাকে ভালোবাসে। তবে বেলা বলে সে বিট্টুকে অনেক পছন্দ করে, কিন্তু এই মুহূর্তে সে কোনো সম্পর্কে যেতে চায় না। এছাড়া সে বিট্টুকেও হারাতে চায় না। একথা শুনে বিট্টু বুঝতে পারে যে বেলা মূলত তাকে ভালোবাসে না, সে শুধুমাত্র তাকে বন্ধু ভাবে। এই জিনিসটা বুঝতে পেরে বিট্টু বেলাকে বলে যে সে কখনোই বেলার মাথার উপর বসে থাকা মুঞ্জিয়া হবে না, বরং সে বেলার ইচ্ছাকে মর্যাদা দিবে। বেলা যেখানে খুশি যেতে পারে। সে যখন ফিরে আসবে তখন হয়তো বা আশেপাশের সবকিছু বদলে যাবে, শুধুমাত্র বদলাবে না তাদের মধ্যকার বন্ধুত্ব। একথা বলে বিট্টু সেখান থেকে চলে আসে। আমরা বুঝতে পারি বেলার রিজেকশনে বিট্টু কষ্ট তো পেয়েছিল, তবে সে বেলাকে ভালোবাসার সাথে সাথে তাকে সম্মানও করত, যে কারণে সে তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নিজের জীবনের সামনের দিকে এগিয়ে যায়। যেহেতু তার মা পাম্মি কিছুতেই তাকে নিজের কাছ থেকে দূরে যেতে দিতে চাইতো না, তাই সে অনলাইনেই কসমেটোলজির উপর পড়াশোনা করতে থাকে। এদিকে এই সব কিছুতে রুকুর এঙ্গেজমেন্ট ভেঙে গিয়েছিল, তাই তো সে সুগির সাথে মিলে ভিডিও এডিটিং এর কাজ শুরু করে, কেননা সেও এখন মনে মনে সুগিকে পছন্দ করতে শুরু করেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই রুকুর বাবা অর্থাৎ বালুর মধ্যে প্রবেশ করেছিল মুঞ্জিয়ার ওই গাছের আত্মা। বালুর আত্মা তো ওই ছাগলের মধ্যে ছিল, যার কোনো হদিস নেই। এদিকে এই সব কিছুতেও বিট্টু এখনো পর্যন্ত বেলাকে ভুলতে পারেনি। দাদিও কখনো তাকে একা ছেড়ে যায়নি। পথে ঘাটে বিভিন্ন সময়ে সে দাদির আত্মাকে দেখতে পায়, যে কিনা সব সময় বিট্টুর পাশে আছে। এখন এভাবেই হাঁটতে হাঁটতে বিট্টু একটি রাস্তায় গিয়ে পৌঁছায়। এমন সময় হঠাৎই সে কিছু একটা অনুভব করে। সে তার কল্পনায় দেখতে পায় কিছু লোকেরা ওই গাছটি কেটে ফেলার চেষ্টা করছে, যার মধ্যে মুঞ্জিয়ার আত্মা আছে। এমন সময় মুঞ্জিয়ার আত্মা জেগে ওঠে, যাকে দেখা মাত্রই বিট্টু নিজের পিঠে রাখা ওই ছুরিটি বের করে আনে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। শেষের এই দৃশ্য দ্বারা আমরা বুঝতে পারি যে হয়তো বা সামনে মুঞ্জিয়া আবারও ফিরে আসবে, কেননা গাছটি পুরোপুরিভাবে পড়েনি। পরবর্তীতে এর কোনো সেকেন্ড পার্ট আসলে আমি অবশ্যই আপনাদের জন্য ওই মুভির গল্পও নিয়ে আসবো। আপাতত এই মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।